নমস্কার বন্ধুরা, মন্থন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি শেয়ার মার্কেটে আলোচনা। আমাদের যে টাকা, খাটনির টাকা, রক্ত ঘাম জল করা সেই টাকা উপার্জন করে আমরা কোথায় সেটাকে ইনভেস্ট করব এবং কোথায় ইনভেস্ট করলে সেটা সঠিক আমাদের রিটার্ন দেবে। কারণ আমরা জানি যে ইনফ্লেশন কিন্তু 6-7%-এর আশেপাশে চলে। তো সেই হিসেবে যদি আমরা সেই টাকাকে যদি ব্যাংকে রাখি ফিক্সড ডিপোজিট করে, তাহলে সেটা কিন্তু সেরকম রিটার্ন আমাদের দেয় না। সেই জন্য এখন কিন্তু 2020-র পর থেকে আমরা অনেকে সচেতন হয়েছি আমাদের শেয়ার মার্কেট নিয়ে, যে কোথায় আমাদের টাকা ইনভেস্ট করলে শেয়ার মার্কেটের কোন সেক্টরে বা কিভাবে ইনভেস্ট করলে মিউচুয়াল ফান্ডের থ্রু থেকে না নিজের থেকে ইনভেস্ট করব, সেইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিধা থেকেই যায়। শেয়ার মার্কেটে যে আমরা টাকা লাগাই সেইটার কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো সময় থাকে না। যদি ডাইরেক্টলি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার যদি মনে হয় আপনার সবসময় একটা উদ্দেশ্য নিয়ে থাকবেন, একটা এম, যে আপনি টাকা লাগালেন বা কোনো একটা শেয়ার কিনলেন কত পার্সেন্ট। কারণ শেয়ার মার্কেট এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বিশ্ববাজার খুব আতঙ্কের মধ্যে রয়েছে। সবসময় কোনো না কোনো দেশের সাথে সমস্যা লেগেই রয়েছে এবং তাদের মধ্যে যুদ্ধ লেগেই রয়েছে। আমরা ইউক্রেন থেকে শুরু করে ভেনেজুয়েলা দেখলাম, এখন ইরান আবার দেখতে পাচ্ছি, এইদিকে পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে অপারেশন সিন্দুরও আমরা লক্ষ্য করলাম। তাই বিশেষজ্ঞরা কিন্তু এটাই বলছেন যে আমাদের কিন্তু এখন সময়টা টোটালি অন্যরকম চলছে। সব সময় প্রত্যেকটা দেশের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝামেলা বা সমস্যা লেগেই রয়েছে। তাই আপনারা বা আমরা যারা রয়েছি, আমাদের যেখানে টাকা, খাটনির টাকা লাগছে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য একটা স্থির করতে হবে যে আমি একটা কোনো জায়গায় টাকা লাগালাম, সেখান থেকে কত পার্সেন্ট আমি রিটার্ন পেতে চাই। যদি এটা মনে করেন যে এখানে আমি দিনের পর দিন, বছরের পর বছর টাকা রেখে যাব, অবশ্যই টাকা হয়, সেটাতেই কিন্তু সব থেকে বেশি টাকা হয়। কারণ আপনি দেখতেই পারবেন কোনো শেয়ারের যদি আজ থেকে 5 বছর আগেকার যদি কথা বলি, তাহলে কিন্তু সবসময় মানে শেয়ার মার্কেট তো কোনোদিন স্মুথলি ওপরে যায় না, সবসময় ওপর নিচ করতে করতে আপনার রিটার্ন বাড়বে, রিটার্ন কমবে, আবার রিটার্ন বাড়বে, করতে 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 ওপরে যায় শেয়ার মার্কেট। কিন্তু যখন থেকে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু পুরো বিশ্বে কোনো না কোনো জায়গায় কিছু সমস্যা লেগেই রয়েছে। সেই জন্য ইনভেস্টমেন্ট আসছে, আবার সেটা কিন্তু কমেও যাচ্ছে নানা রকম সমস্যার জন্য। শেয়ার মার্কেট কিন্তু আমাদের যে পরিমাণে আগে কিন্তু শেয়ার মার্কেট, আজ থেকে 5 থেকে 6 বছর আগে শেয়ার মার্কেট কিন্তু টোটালি ফরেন ইনভেস্টার দ্বারা পরিচালিত হতো। কিন্তু এখন আমরা যারা এই দেশের নিবাসী, তারা কিন্তু যারা আমরা নতুন প্রজন্ম রয়েছি, তারা কিন্তু শেয়ার মার্কেটে সম্পর্কে অনেক সচেতন, যার জন্য আমরা নিজেরাও টাকা ইনভেস্ট করছি শেয়ার মার্কেটে এবং মিউচুয়াল ফান্ডে বা বড় বড় ইনস্টিটিউশনের থ্রু থেকেও আমরা টাকা ইনভেস্ট করছি। যার জন্য এখন কিন্তু আমাদের পুরো শেয়ার মার্কেট দেখা যাচ্ছে, ডেটা অ্যাজ পার ডেটা, আমাদের পুরো শেয়ার মার্কেট কিন্তু আমাদের টাকার দ্বারাই পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তো যার জন্য আপনি দেখতেই পারবেন 2022-এর পর থেকে ফরেন ইনভেস্টাররা প্রচুর পরিমাণে টাকা আমাদের শেয়ার মার্কেট থেকে বা আমাদের মার্কেট থেকে তুলে নিয়েছে। ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও শেয়ার মার্কেট কিন্তু খুব একটা কারেকশন আসেনি। তার একটাই কারণ হচ্ছে আমরা সচেতন হয়েছি, আমরা টাকা ইনভেস্ট করছি, যার জন্য আমাদের রিটার্ন আসছে। হ্যাঁ, তবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, রিটার্ন তো খুব ভাল লাগে যে কোনো জায়গায় আমি টাকা লাগালাম 5,000 টাকা, সেটা দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে 10,000 টাকা। তারপর আমি মনে করছি ওই 10,000 টাকা লাগাবো, পরের মাসেই আবার 20,000 টাকা হয়ে যাবে, তা কিন্তু নয়। আবার এখানে একটা ফন্দিও আছে। আমাদের কিন্তু খুব 1-1.5 বছর আগে সেবি, যে শেয়ার মার্কেটকে পরিচালনা করে, কন্ট্রোল করে, সেটা হচ্ছে সেবি। সেই সেবি কিন্তু এরকম অনেক ইউটিউব চ্যানেলকে বন্ধ করেছে, যে ইউটিউব চ্যানেলরা ভুল দেখিয়ে, ভুল তথ্য দিয়ে, নিজেদের পোর্টফোলিওর ভুল ইনফরমেশন দিয়ে সকলকে কিন্তু ফিউচার অ্যান্ড অপশনের দিকে প্রলোভিত করতো। কিন্তু ফিউচার অ্যান্ড অপশন আপনাদের মাথায় রাখতে হবে, এই ফিউচার অ্যান্ড অপশন যদি সঠিকভাবে না শিখে যদি আপনি মার্কেটে নামেন, সত্যি কথা বলতে এখানে কেউ ম্যাক্সিমাম এখন যেটা দেখা যাচ্ছে 90-95% মানুষ টাকা কিন্তু লুজ করে শেয়ার মার্কেটে, সেটা কিন্তু এই ফিউচার অ্যান্ড অপশনের থ্রু থেকে। সেই জন্যে যদি আপনি ফিউচার অ্যান্ড অপশন করতেই চান, তাহলে আপনাকে স্বাগতম, কিন্তু শিখে যান, আপনার টাকা কিন্তু ডুববে না।
আর যত টাকা আপনি ডুবে গেলে আপনার মানে আপনার যে প্রতিদিনকার জীবন বা ভবিষ্যৎ শেষ হবে না, সেইটুকু টাকাই আপনি ফিউচার অপশনে করুন, সেটাই কিন্তু আমি আপনাদের আগ্রহ করছি। তার থেকে বেশি করলে কিন্তু আপনি পুরো নিজের ফিউচারও সমস্যায় ফেলবেন, কারণ অনেক এরকম উদাহরণ রয়েছে যারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে এই শেয়ার মার্কেটে শুধু ফিউচার অপশন করে। ইনভেস্টমেন্ট করে কিন্তু কেউ নিঃস্ব হয় না, তারা সবসময় টাকা ইনকাম করে। তাই আমি চাইবো যে আপনারা টাকা ইনভেস্ট মানে শেয়ার কিনুন বা মিউচুয়াল ফান্ডের থ্রু থেকে লাগান, কিন্তু টাকা ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্টের রিটার্ন ভালো দিতে পারে বা ফিউচার খুব উজ্জ্বল এরকম শেয়ার, এরকম সেক্টরগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছি যে এখন ইরান বা তার আগে রাশিয়ার যে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন, এবং এখন ইসরায়েল আমেরিকা তার সাথে ইরানের যে যুদ্ধ, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ভূমিকা অর্জন মানে নিয়েছে সেটা হচ্ছে ডিফেন্স। কোনো দেশের যদি ডিফেন্স মজবুত না হয়, সেটা কিন্তু আমরা ইউক্রেনকে দেখে শিখেছি, ভেনেজুয়েলাকে দেখে শিখেছি। যাদের ডিফেন্স স্ট্রং নেই সেই দেশগুলো কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই। আজ আছে বড় বড়, কারণ শক্তিশালী দেশগুলো তাদেরকেই তোয়াক্কা করে বা তাদেরকেই সমীহ করে যে দেশগুলো নিজেদের পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং ডিফেন্স তাদের খুব স্ট্রং। অন্যের ওপর নির্ভরশীল হলে আমরা দেখতেই পাচ্ছি ইউক্রেনের অবস্থা। আমেরিকা যদি কোনো অস্ত্র না দেয়, ইউক্রেন কিন্তু যুদ্ধ লড়তে পারতো না এতদিন, এত বছর পর্যন্ত রাশিয়ার সাথে, রাশিয়ার মতো এত শক্তিশালী একটা দেশের সাথে। তো আত্মনির্ভরশীল যদি ডিফেন্সে আমরা না হতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনো জায়গা নেই ফিউচারে আমাদের অ্যাটাকের মুখ থেকে। কোনো দেশ কিন্তু আমাদের অ্যাটাক করতেই পারে, বা দেখা গেল আমরা আমেরিকা বা বিভিন্ন দেশের উপর নির্ভরশীল আমাদের যে ডিফেন্সের ইকুইপমেন্টের জন্য। আমাদের যখন যুদ্ধ লাগলো, আমাদের ইকুইপমেন্টের দরকার, কিন্তু ওই দেশ সেটা মানে আমাদের ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো সেটা আমাদের সাপ্লাই দিচ্ছে না বা ডিলের জন্য। ভারত সরকার কিন্তু খুব ভালোভাবে এটা রিয়েলাইজ করতে পেরেছে যে আমরা কিন্তু এখন আত্মনির্ভরশীল হবই আমাদের এই ডিফেন্স সেক্টরে। তো ডিফেন্স সেক্টর কিন্তু খুব মানে ভবিষ্যতে এখন যেখানে দেখছেন আপনারা যা শুনতে পাচ্ছেন তার থেকে কিন্তু অনেক ভালো জায়গা যাবে। তারপর আসছে এআই। আমরা দেখতেই পাচ্ছি পুরো বিশ্ব কিন্তু আলোড়িত করে দিচ্ছে এই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থই হচ্ছে যে আমরা ধরুন যে কাজগুলো নিত্য যে কাজগুলো ডেটা এন্ট্রি করি, যে জিনিসগুলো করলে একটা মেশিন করতে পারবে, মেশিনকে সেই বুদ্ধি দিয়ে আর্টিফিশিয়ালি মানে ভাবে তাকে সেই বুদ্ধি দিয়ে তাকে দিয়ে সেই কাজ করানো হচ্ছে কোনো কোডের মাধ্যমে বা কিছু। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু ভবিষ্যতে খুব ভালো একটা সেক্টর হতে চলেছে। তারপর রয়েছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার নিয়ে ভারত সরকার কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে। এখানে কিন্তু অনেক পিএলআই স্কিম দেওয়া হচ্ছে। আমরা হায়দ্রাবাদে বা বিশাখাপত্তনমে খুব বড় একটা ডেটা সেন্টার, একটা ডেটা সিটি তৈরি হচ্ছে, যেখানে বড় বড় কোম্পানি, আমেরিকার কোম্পানি বড় বড় সব কিন্তু ইনভেস্ট করছে। আমাদের আম্বানি, আদানি, তারা কিন্তু প্রত্যেকেই ওইখানে ইনভেস্ট করছে যাতে আমাদের দেশের ডেটা, কারণ ডেটা একসময় যখন অয়েল কিন্তু একসময় বলা হতো মানে পুরো পৃথিবী চালাতো তেল, এখন কিন্তু সেই ডেটাকেই কিন্তু ফিউচার অয়েল বলা হচ্ছে। তার কিন্তু সেরকমই গুরুত্ব হবে, যার জন্য প্রত্যেকটা দেশ নিজেদের যে ডেটা সেটা যাতে বাইরে না যায়। কারণ আমাদের এখানে যে অ্যামাজন কোম্পানি আছে, ফ্লিপকার্ট রয়েছে, বড় বড় যত কোম্পানি দেখছেন, ম্যাকডোনাল্ডস, তো আমরা কি খাচ্ছি, কি পড়ছি, আমাদের কি পছন্দ, আপনি ইউটিউবে কোনো কিছু বা ফেসবুকে কোনো কিছু দেখুন, একটা জিনিস বারবার মানে আপনি 8-10 বার একই জিনিস দেখবেন ইউটিউবে যখনই আসবেন সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে। তাহলে সবকিছুর সাথে সবকিছু লিঙ্ক রয়েছে, কিন্তু ডেটা শেয়ার হচ্ছে অর্থাৎই হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি কি পছন্দ করি সেই রিলেটেড জিনিস যদি আপনার সামনে বারবার তুলে ধরা হয়, তাহলে কিন্তু আপনি সেটার প্রতি আকর্ষিত হবেন এবং সেটা কিনবেন। একই রকম ভাবে আমার ডেট অফ বার্থ, আমার অ্যাড্রেস, আমি কোথায় থাকি, আমার দেখতে কিরকম, আমার পরিবারে কতজন আছে, সেই ডেটাও কেউ নিয়ে কিন্তু ম্যানিপুলেশন হতে পারে। সেটা কিন্তু আমাদের খুব ক্ষতিকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, যার জন্য ভারত সরকার কিন্তু ডেটা সেন্টারের উপরে খুব জোর দিয়েছে।
তাই ডেটা সেন্টার কিন্তু ফিউচারিস্টিক যে বিজনেস, তার মধ্যে কিন্তু খুব ভালো জায়গা নিতে চলেছে। সেমিকন্ডাক্টর আমরা জানি যে আমরা এই কিছুদিন আগে চায়না যখন সেমিকন্ডাক্টর যে চিপগুলো সেটাকে সাপ্লাই করা বা সেমিকন্ডাক্টর বানানোর জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে, সেই ম্যাটেরিয়াল কিন্তু সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই আমেরিকা প্রত্যেকটা দেশের ওপরে কিন্তু ট্যারিফ চাপিয়েছে, শুধু চায়নার ওপরে ভয় করে যে তারা ওই সেমিকন্ডাক্টর চিপ বানানোর যে ম্যাটেরিয়ালগুলো সেইগুলো কিন্তু সাপ্লাই করা বন্ধ করে দিয়েছিল। রেয়ার আর্থ মেটাল যখন সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু এই আমেরিকা তার উপর আর ট্যারিফ চাপাতে পারেনি, অনেক কমিয়ে দিয়েছিল। কিন্তু ইন্ডিয়ার ওপর সেই ট্যারিফ কিন্তু চাপিয়ে রেখেছিল নিজেদের গায়ের জোরে। সেটা কিন্তু একমাত্রই কারণ হচ্ছে আমাদের লিভারেজ নেই। আমেরিকাকে সেই ঠেকানোর মতো লিভারেজ ছিল না। কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, কিন্তু চায়নার হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেটার কিন্তু আমাদের হাতে ছিল না। যার জন্য ইন্ডিয়া কিন্তু এখন সেমিকন্ডাক্টর বা এই রেয়ার আর্থ মিনারেলের উপরে কিন্তু খুব বেশি জোর দিয়েছে। তাই ফিউচারিস্টিক এই কিছু সেক্টর রয়েছে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং আমাদের টাকা আর কোথায় কোথায় লাগালে, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমরা ভালো রিটার্ন পাবো, সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে। একটা ছোট হিন্ট দিয়ে রাখি, কালকে আরো বিস্তারিত আলোচনা করব যে আমরা এখন যে যুদ্ধ হচ্ছে আমেরিকার সাথে, ইরানের বলুন, রাশিয়ার সাথে ইউক্রেনের বলুন, ওইখানে কিন্তু খুব ভালো যে সেক্টরটা আমাদের সামনে উঠে এসছে, সেটা কিন্তু ফিউচারের খুব ভালো একটা জায়গা নিতে চলেছে। সেটা হচ্ছে ড্রোন সেক্টর। ডিফেন্সেরই একটা সেক্টর, শুধু ডিফেন্স নয়, কিন্তু ড্রোন কিন্তু এখন প্রত্যেকটা জিনিসে ব্যবহৃত হচ্ছে। মেডিকেল সাপ্লাই, মেডিকেলে, তারপর হচ্ছে মেডিসিন এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়ার জন্য, বা ধরুন কৃষি ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু এখন ড্রোনের ব্যবহার প্রচলিত হচ্ছে। আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান হয় সেইখানে কিন্তু শুটিং এর জন্য কিন্তু আকাশপথ থেকে তখন কিন্তু ড্রোন দিয়ে শুট হয়, ঠিক আছে? তাই ড্রোন কিন্তু ফিউচারিস্টিক অনেক ভালো একটা বিজনেস। কি এখন সেক্টরটা কোনো গ্রোথই হয়নি, তাই এইগুলোর উপর আমরা একটু আলোচনা করব। তো আজকে এইটুকুই থাকলো। এই ড্রোন সেক্টর কি কি কোম্পানি আছে, এর ফিউচার কি, সেই সেক্টরগুলোর যে কোম্পানিগুলো রয়েছে তাদের ফান্ডামেন্টাল নিয়ে এখানে আলোচনা করব, এবং কোন কোম্পানিগুলো কিভাবে নিজেদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, কোন দিকে তাদের ফোকাস, সেটা কিন্তু এখানে আলোচনা করব। নমস্কার।